নমস্কার, আমি প্রসূন আচার্য ফিরে এলাম প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড নিয়ে। আপনারা জানেন আমাদের রাজ্যে এসআইআর হতে চলেছে মোটামুটি 1 নভেম্বর থেকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ব্যাপারে যিনি ডিটেল স্টাডি করছেন এবং আমাদের চ্যানেলে একাধিকবার এসছেন, তিনি বাঙালি উদ্বাস্তুদের যে জয়েন্ট অ্যাকশন কমিটি তার সর্বভারতীয় সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস। সুকৃতিবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার আপনাকে। হ্যাঁ, আমার একেবারে সরাসরি আমার মনে হয় প্রশ্ন উত্তরে চলে গেলেই ভালো হয়। সুকৃতিবাবু, আপনি তো গত 4-5 মাস ধরে সারা রাজ্য জুড়ে ঘুরছিলেন, বেসিক্যালি মতুয়া, নমশূদ্র এবং যে মানে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু উদ্বাস্তু বাঙালিদের নাগরিকত্বের প্রশ্ন নিয়ে কথা বলছিলেন, এসআইআর হলে কি হবে বলছিলেন, এবং আপনি একাধিকবার এই আশঙ্কা প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে, নিজের সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, এবং আপনি সংসদে গিয়ে রাহুল গান্ধীর সাথেও দেখা করেছিলেন এবং বলেন যে প্রায় রাজ্য থেকে 60 লাখ মানুষ যারা পূর্ববঙ্গ থেকে এসছে হিন্দু উদ্বাস্তু, তারা মূলত দলিত, তাদের নাম বাদ চলে যাবে এসআইআর হলে, অর্থাৎ তারা বেনাগরিক হবে। এখন আমরা বিহারে দেখেছি এইরকম ভাবে এসআইআর করায় বিহারে আলটিমেটলি 40 লক্ষ 45 লক্ষ মানুষের নাম কিন্তু যেভাবে হোক বাদ গেছে। পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর আশঙ্কা সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীরা বারবার বলছেন যে এইভাবে নাম বাদ দেওয়া যাবে না, দিলে প্রায় আগুন লেগে যাবে। উল্টো দিক থেকে আমরা দেখলাম সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির দায়িত্বে রয়েছেন, তিনি বলছেন যে আপনারা এই পদ্ধতিতে বাধা দেবেন না, দিলে সেন্ট্রাল এরা গুলি চালাবে, সেন্ট্রাল ফোর্স, তাতে সাধারণ গরিব মানুষ মারা যাবে। অ্যাকচুয়ালি জায়গাটা পলিটিক্যালি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়েছে, কিন্তু আপনি তো সাধারণ মানুষদের অবস্থাটা কি যদি একটু ব্যাখ্যা করেন। এর পরবর্তীকালে আপনি মূলত বলবেন, আমি শুধু মাঝে মাঝে প্রশ্ন করব। প্রসন্নবাবু, আপনাকে নমস্কার। দেখুন, এসআইআর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল একেবারে শুরুতে 2-3 মাস 4 মাস আগে যে কথা বলেছিলেন সেখান থেকে এখন অনেকটা সরে গেছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে পারি, এখানকার মুখ্যমন্ত্রী, তিনিও সরে গেছেন। শেষ পর্যন্ত তারা যে অবস্থান ঘোষণা করেছে সেটা হলো যে বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটা তারা নিশ্চিত করবেন। সেটা তাদের যে দায়িত্বশীল লোকজন আছেন, পার্থ ভৌমিক এই 2-3 দিন আমাদের বনগা এলাকায় ঘুরে গেলেন, ওই একই কথা বলছেন, বৈধ ভোটার। আসলে এই বৈধ ভোটার এইটা কিন্তু নির্বাচন কমিশনও বারবার বলছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় উঠবে না। তাহলে এই ক্ষেত্রে সমস্ত বিরোধী দলের কথা বলছি, তাদের সাথে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের বকলমে বিজেপি, তাদের সাথে পার্থক্যটা কোথায়? দেখুন, তাদের সাথে তাদের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। এবং আপনারা জানেন যে বিহার থেকে পশ্চিমবঙ্গের একটা খুব বড় রকমের একটা পার্থক্য আছে। সেটা হলো পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের একটা বড় অংশ এখানে আছে এবং সেটা প্রায় কোটিতে সেই লোক সংখ্যা, ফলে তাদের নাগরিকত্বের একটা প্রশ্ন এখানে আছে। বিহারে কিন্তু যে এসআইআর হয়েছে তাতে ওই বিজেপি বলছিল রোহিঙ্গা, বাংলাদেশি, নেপালি, কিন্তু আলটিমেটলি সেটা দেখা গেল যে সেখানে এই বিদেশি, সে রোহিঙ্গা হোক আর যাই হোক, সেই ভোটার বাদ গেছে এরকম উল্লেখ করার মতো কোনো সংখ্যা আমরা এখনো শুনিনি। আমি এক মিনিট আপনাকে থামিয়ে আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, বিহারে মোটামুটি 7.5 কোটি ভোটার, তার মধ্যে বিদেশি নাগরিক নিয়ে অবজেকশন জমা পড়েছিল 1000 সামথিং। সেখানে 390 জন মাত্র বিদেশি নাগরিক চিহ্নিত হয়েছে, তার মধ্যে 76 জন মুসলিম
এবং তার মধ্যে বেশ কিছু মারা গেছে, বাদ বাকি হিন্দু হচ্ছে 320 জন মতো। এইবার যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে বলি যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বিদেশি যেটা বলা হচ্ছে বা মুসলিমদের টার্গেট মূলত করা হচ্ছে, তাতে মোট ভোটারের মধ্যে এই অনুপ্রবেশকারী সংখ্যা দাঁড়াচ্ছে 0.000001%। মানে কোনো সংখ্যা হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এইটা সুপ্রিম কোর্টে ওই বাইফার্কেট করে বলতে বলেছে বলে আপনি আজকে এই কথা বলতে পারছেন। না হলে যদি এইটা আলাদা না করতো, এই যে 40-50 লক্ষ লোক যেটা বাদ গেছে সবই কিন্তু রোহিঙ্গা হয়ে যেত। বিজেপি তখন এই পুরোটাকে রোহিঙ্গা বলে চালিয়ে দিত। তো এখন আমাদের এখানকার পশ্চিমবঙ্গে কিন্তু আসলে মূল সমস্যা হচ্ছে এই বিদেশি ভোটার নিয়েই সমস্যাটা হবে। দেখুন, আমি আপনি আমরা বোধহয় কেউই মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, 2 জায়গায় নাম আছে এটা বাদ দিতে হবে, এটা বোধহয় কেউ আমরা আপত্তি করছি না। আমাদের এখানে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে উদ্বাস্তুদের সমস্যা, এবং এই উদ্বাস্তুদের সমস্যা নিয়ে কিন্তু সব পলিটিক্যাল পার্টি হাত উঁচু করে দিয়েছে। আমি বিজেপির কথা বলছি, আমি বিরোধীদের কথা বলছি। আপনি সুকান্ত বাবুর বক্তব্য শুনেছেন, বলছে যে উদ্বাস্তুদের নাম বাদ পড়বে, তাতে কি হয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা K-19 করেছি, আপনারা সেখানে আবেদন করবেন, নাগরিক হয়ে যাবেন। মানে ব্যাপারটা যেন বলছেন একেবারে জল ভাত। অথচ তাদের সরকার এত বছরে 30-35 হাজার অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তার মধ্যে নাগরিকত্ব পেয়েছে উত্তরপ্রদেশের পিলভিট জেলাতে 4 জন, রামপুর জেলাতে 1 জন, আসামে 3 জন, আর পশ্চিমবঙ্গে 12-13 জন, সব মিলে 20 লোক নাগরিকত্ব পেয়েছে। ফলে কি হবে বুঝতে পারছেন, ওই একই 0.01%। তাও আসবে না, এটা তাও আসবে না। এবং তারপরে আপনারা জানেন ওই যে আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে যে ওই ভোটের পরে আর ফস করে না, মানে ভোটের পরে এটা নিয়ে আর কোনো কথাই হবে না। ওই যে 10-12 জন ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে, এটা এই ভোটের জন্যই পেয়েছে। ফলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা দেখুন, এসআইআর নিয়ে সমস্যা না, সমস্যা তো হচ্ছে এসআইআর এ লোকজনের নাম বাদ পড়া। তার মানে হচ্ছে ওই যে 11টা-12টা নথির কথা বলেছে, 87 সালের 1 জুলাই বলেছে, 2004 সালের 2রা ডিসেম্বর বলেছে, এ সবগুলো কিন্তু নাগরিকত্ব আইনের ধারা। একদম। এবং সেই নাগরিকত্ব আইন মানে 2003 সালের বিজেপির আমলে তৈরি করা নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা। তাহলে এসআইআরটা হচ্ছে কিন্তু 2003 সালের নাগরিকত্ব আইনের ওই ধারা অনুযায়ী, যার বিরুদ্ধে বিজেপি 2004 সাল থেকে আন্দোলন শুরু করেছে। 2004 সাল থেকে আন্দোলন শুরু করেছে। সেই জায়গাটায় আজকে বিরোধীরা কি বলছেন, বিরোধীরা কিন্তু যখন বলছে বৈধ ভোটারের নাম বাদ যাবে না, মানে 2003 সালের আইনটাকে কিন্তু তারা ঊর্ধ্বে তুলে ধরলেন, যে ওই আইনটাই আমরা মেনে নিয়ে এসআইআরটাকে মেনে নিচ্ছি। ফলে এই যে জায়গাটা, এবং এটা আমরা অনেকদিন থেকে বলছি, কোনো পলিটিক্যাল পার্টি এরা কিছু করবে না। আপনারা জানেন যে এই যে মতুয়াদের আন্দোলন, কি সাংঘাতিক আন্দোলন শুরু হয়েছিল, অনশনের সময় লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছিল, সেইটাকে কিন্তু ভেঙেছিল কিন্তু তৃণমূল। ওই যে শান্তনুর বাবাকে একটা টিকিট দিয়ে এই মতুয়াদের ঐক্যবদ্ধ আন্দোলনটাকে কিন্তু প্রথম পলিটিক্যালাইজ করলো, পলিটিক্স এর মধ্যে নিয়ে আসলো এবং আন্দোলনটাকে ভাঙলো। পরে আবার শান্তনুরা বিজেপি এইভাবে ভাঙলো। ফলে এই আন্দোলনটাকে এই বিজেপি, মানে আমি বলছি যে বিজেপি তো আইন করেছে, নিশ্চিতভাবে তারা সব থেকে বেশি দোষী, কিন্তু সেইটা যাতে কোনো রকমে আইনটাকে পরিবর্তন না করা যায়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও কিন্তু সক্রিয় সবার আগে তাদের ঐক্যবদ্ধ আন্দোলন ভাঙার জন্য। এবং আজকে এসে যে এটাই করবে এটা পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছে, আগে তো বলছিলেন জীবন দিয়ে দেবো, এসআইআর করতে দেবো না, তারপরে বলছে কেন্দ্রের আইন, আমাদের কিছু করার নেই। মানে এই যে একটু একটু করে শিফটিং, এটা আসলে মানুষকে খাইয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। ফলে যেটা ঘটেছে সেটা আমার ধারণা, ধরুন নিশ্চিত করে তো বলা যায় না, তবে আমরা যেটুকু অনুমান করছি
যে 50 থেকে 70 লক্ষ উদ্বাস্তু, উদ্বাস্তু মানে হিন্দু উদ্বাস্তুর নামই বাদ যাবে এই বাদ যাবে মানে নাগরিকত্বের ভোটার সমস্যা। তালিকা থেকে? ভোটার তালিকা থেকে বাদ ভোটার চলে তালিকা যাবে? থেকে, ভোটার তালিকা থেকে। বাপরে বাপ, 50 মানে এ এখন তো শুনেন, বিহারকে ছাপিয়ে যাবে। শুনেন, আমরা একটা অনুমানের কথা বলছি, কিন্তু কথা হলো যে আপনি জানেন পূর্ববঙ্গের মানুষ যারা এসেছেন, ইভেন 2000 ভোটার তালিকায় নাম আছে, এটা তো একটা স্বস্তি বটে, একটা অংশ স্বস্তি পাবে। কিন্তু এখানেও যদি আপনি তদন্ত করেন তাহলে আপনি দেখবেন এইগুলো নানান প্রক্রিয়াতে, নানান ম্যানিপুলেশনের মাধ্যমেই তৈরি হয়েছে। ঠিক, ফলে এই একদম তাই। ম্যানিপুলেশন ব্যক্তিগতভাবে কে কতটা করে রেখেছে এইটা তো বাইরে কেউ প্রকাশ করে না। তবে যেটুকু আমাদের খবর যে এইটা তবুও 50 লাখ লোক, 60 লাখ লোক যারা পূর্ববঙ্গ থেকে হিন্দু এসেছে তারা বাদ যাবে। আর মুসলমানের সংখ্যা যদি আপনি বলেন, সেটা আমার মনে হয় না হাজারে যাবে। মানে কিছু কেন? গরিব মানুষ কখনো কখনো কারণ, এসেছেন, কারণটা হ্যাঁ, কি? বা কারুরই হয়তো নানা কারণে গরিব মানুষ, তার কাগজপত্র রেডি নেই, মানে সেটা হচ্ছে তাদের অজ্ঞতা, এরকম কিছু লোক বাদ যেতে পারে। কিন্তু আসলে বাংলাদেশি এই প্রক্রিয়াতে কিছু মানুষ ছিলেন, এই যে ধরপাকড় 1 বছর ধরে হচ্ছে না, তারা সব হ্যাঁ, চলে হ্যাঁ, গেছে। তাদের আচ্ছা। এখানে নাগরিকত্বের প্রশ্ন নয়, তারা এখানে আসে, কাজকর্ম করে, সমস্যা হলে তারা সেই দেশে ফিরে যায়। ফলে এইটা যে যাই বলুক, এই আলটিমেটলি হিন্দুদের সমস্যা। আর আপনি রাজীব গান্ধীর কথা বলছেন, এই রাহুল গান্ধীর কথা বলছেন, হ্যাঁ, রাহুল গান্ধীর সাথে দেখা করেছিলাম, বলেছিলাম, তার দপ্তর থেকে বারবার বলছে, তার টিম কাজ করছেন, আমার হোয়াটসঅ্যাপে লিখেছেন। মধ্যেখানে এনে কেজি বেণুগোপাল এসেছিলেন, ওই যে গোলাম মীর ছিলেন, হ্যাঁ, গোলাম শুভঙ্কর মির্জা। সরকার ছিলেন, তাজ বেঙ্গলে আমাকে ডেকে নিয়ে গিয়ে সেখানে একটা মিটিং হলো, সেখানেও বললাম, কথা হলো। কিন্তু ওই কংগ্রেসি কালচার আপনি জানেন, বললাম তখন খুব হ্যাঁ, উৎসাহ, হ্যাঁ, 5 ঘন্টা পরে তারা সব বেমালুম ভুলে গেল। ফলে এরকম একটা অবস্থার মধ্যে আমার মনে হচ্ছে উদ্বাস্তুদের ব্যাপারটা আর কেউই ভাবছে না, তার এবং মানে তারা একদম, সত্যি সত্যি হ্যাঁ, খুব একদম বড় গরিব, বিপদের মধ্যে। গরিব সাধারণ নমশূদ্র মতুয়া যে উদ্বাস্তু যারা করে খায়, দিন আনে দিন খায়, ছোট কারবার করে, চাকরি বাকরি করে, তাদের তো একটা বড় সমস্যা। আপনি সম্প্রতি দুজন, একজন ডাক্তার এবং একজন ডাক্তারি পড়ুয়া মেয়েরই নাগরিকত্ব নিয়ে দৌড়ঝাঁপ করছিলেন। আমার যেটা মনে হচ্ছে, আপনি যেটা বলতে চাইছেন, প্রথম কথা, এসআইআর হয়ে যে মুহূর্তে এদের নাম বাদ চলে যাবে, অর্থাৎ এরা বেনাগরিক হবে, অর্থাৎ নাগরিকত্বই থাকবে না, তখন তো সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করবে। আপনি যে দুজন ডাক্তার, মহিলা, একজন ডাক্তার এবং একজন ছাত্রী, তাদের নিয়ে যে দৌড়ঝাঁপ করছেন, তাদের হঠাৎ করেই তাদের নোটিশ দিয়ে বাদ দেওয়া হচ্ছে, একটু সংক্ষেপে যদি বিষয়টি আমাদের দর্শকদের বলতে। আপনি একটা জিনিস শুনে নিন কিভাবে চক্রান্তটা চলছে। তাদের একটা অর্ডার শিট হয়েছে, নাম তাদের ধাম একটা যদি হিয়ারিং একটু, হয়েছে, হয়ে একটু নাম তাদের তো একটা, আমি সেটা বলছি একটু, না, প্রক্রিয়া, ওই যে প্রিয়ন্তী বিশ্বাস এবং শ্রেয়া বিশ্বাস, তাদের এই যে প্রক্রিয়াটা, মানে কাস্ট সার্টিফিকেট বাতিল করার, সেখানে বলেছে তারা নমশূদ্র নয়। 2 নম্বর বলেছে তাদের কাস্ট সার্টিফিকেট যে অ্যাড্রেস আছে, কুমার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে তারা এখন বসবাস করে না। এবং এইটা নিয়ে যখন আমরা এটাকে হস্তক্ষেপ করলাম, আপনি শুনলে অবাক হবেন, ডিএম এর কাছে আপিল করা হয়েছিল, একটা হিয়ারিং হয়েছে, হিয়ারিং এর পরে ডিএম সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে নির্দেশ দিয়েছে সে বাংলাদেশি কিনা এইটা খোঁজ নিতে। তার শাস্তি হয়ে গেছে কিন্তু ওই দুটো পয়েন্টের উপরে, একটা হচ্ছে সে নমশূদ্র নয়, একটা হচ্ছে তার ওই যে গুমার অ্যাড্রেস, এইটা ঠিক নয়, সেই অ্যাড্রেসে তারা থাকে না। এর উপরে কাস্ট সার্টিফিকেট বাতিল হলো। মানে একটা যখন ডাক্তার, আপিল একজন হলো, ডাক্তার, না না, যখন ডাক্তার পাশ, আপিল হলো তখন তো সেই প্রক্রিয়াটা দেখার কথা, যে সেই প্রক্রিয়াটা ঠিকমতো ফলো হ্যাঁ, করেছে কিনা আইন মেনে। হ্যাঁ, এখন এরা কি বলছে, এখন বলছে বাংলাদেশে কিনা তার জন্য তারা এসপি কে নির্দেশ দিয়েছে এনকোয়ারি করার। মানে এসব অদ্ভুত ব্যাপার উদ্বাস্তুদের ঘুরিয়ে ফিরিয়ে সেই ওই ওই নাগরিকত্বের জায়গাতে নিয়ে ফেলার তারা চেষ্টা করছে। ফলে কিছুই হবে না। তার বাবা, তার ঠাকুরদা এসেছিল উদ্বাস্তু হয়ে বোধহয় 64 সালে, তার কিছু কাগজপত্র এদের কাছে আছে, কিন্তু এই তারা চেষ্টাটা, ডাক্তার, তারা ডাক্তার, হ্যাঁ, মানে ডাক্তার, একজন একজন তো পাশ করে বেরিয়ে গেছে। তাদের এমবিবিএস কাস্ট ডাক্তার। সার্টিফিকেট হচ্ছে 2014 সালে, কাস্ট সার্টিফিকেট পেয়েছে 2014 সালে। তার একজন ডাক্তার হয়ে এখন হাউস স্টাফ হিসেবে 2 মাস স্টাইপেন্ডও পেয়েছে, আর একজন তৃতীয় বর্ষের ছাত্রী মেডিকেলে। ফলে তাদেরও এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। কোনো জায়গায় কথা বলে আলটিমেটলি কোনো, মানে কেউ এতে মাথা দিতে চায় না।
ফলে গভর্নমেন্ট এরকম ভাবেই এই এই উদ্বাস্তুদের ব্যাপারটাতে তারা একেবারে এরকম করে উদাসীন। আর আমি আপনাকে একটা কথা বলি, যেটা আমি বহু মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি জানেন এক সময় এই যে সিপিএম, সেখানে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমের সাথে কথা বলেছিলাম, এবং তারা তাদের নিয়ে গিয়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে তারা বলেছে আমাদের দাবির সাথে একমত যে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে ভারতবর্ষে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করতে হবে। সেই প্রেস কনফারেন্সে সিপিএম পার্টির সুজন চক্রবর্তী ছিল প্রেস ক্লাবে, তারপরে রেখা গোস্বামী ছিলেন ওদের প্রাক্তন মন্ত্রী, অলোকেশ দাস ছিলেন ওদের প্রাক্তন এমপি, তারপরে ওদের মধু দত্ত যিনি ওদের ওই যে ইউসিআরসিটার দায়িত্বে আছেন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ছিলেন, প্রদীপ ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট অধীর চৌধুরী, এবং ছিলেন সুখবিলাস বর্মা, তিনি এসসি এসটি এইসব ব্যাপারগুলোর ইনচার্জ ছিলেন। আমরা ছিলাম, সবাই মিলে ডিক্লেয়ার করলাম, সেখান থেকে তারা লেজ গুটিয়ে পালিয়েছে, কোনো কথা বলছে না। ফলে সব পলিটিক্যাল পার্টির মনে হচ্ছে যে একটা মানে আমি বলছি না বসে তারা আন্ডারস্ট্যান্ডিং করেছেন, কিন্তু পারস্পরিক স্ট্যান্ডটা তারা পর্যালোচনা করে বোধহয় এরকম একটা জায়গায় চলে গেছে যে এইটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। ফলে এই লোকগুলো সত্যিই খুব বিপদে পড়ে গেছেন। আর আমি জানি না যে এটাতে কি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা ঠাকুরের কাছেও বারবার যাচ্ছি, কিন্তু আপনি বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ড নিয়েছেন তার বাইরে তারা যেতে পারছেন না। ফলে অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে এরা আছেন। আর এই যে নো কার, নো এনআরসি, এইসব কি বলেন এরা, এদের বক্তব্য কি আজও তারা কিছু জানে না, একবার বলে ফেলেছে তো সেই কথাই তারা বলে যাচ্ছে। আমি প্রশ্নটা জাস্ট করলাম, আমি কথাটা ভুলে যাবো, আমি আপনাকে বলি কথাটা, যে আপনি নিজে বুঝুন যে এই এসআইআরটাতে মূল সমস্যাটা কোথায়। মূল সমস্যা তো কানে, মানে ওই যে 2003 সালে নাগরিকত্ব, কারণ এই যে কন্ডিশন গুলো, 87 সাল, 2004 সাল এবং 11টা কাগজ, সবটাই হচ্ছে 2003 সালের নাগরিকত্ব আইন। এরা 2003 সালের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটা কথা বলছে না, একটা পলিটিক্যাল পার্টি বলছে না ওই আইন বাতিল করে নতুন আইন তৈরি করতে হবে। এসবের মানেটা কি? এরা বলছে এনআরসি করতে দেবো না, অথচ 14 ধারা যেটাতে এনআরসি করার নির্দেশ দিয়েছে, 14 ধারা এখনো অব্দি কেউ মুখে উচ্চারণ করেনি যে 2014 সাল 2014 ধারাটা বাতিল করতে হবে। ফলে এগুলো মানুষকে বোকা বানাবার জন্য কি বিজেপি কি বিরোধীরা তারা এটা করে যাচ্ছেন, এবং এদের চিন্তা শুধু নিজের ভোট বাড়ানো এবং নিজের ভোটটা ধরে রাখা, তার বাইরে কিচ্ছু ভাবছে না। আমার একটা প্রশ্ন, তার মানে এই যে মুহূর্তে মানে ইলেকশন কমিশন তো খুব স্পষ্ট কথা বলছে যে একজন নাগরিকেরও ভোটার অধিকার থেকে বঞ্চিত হবে না, আর কোনো বেনাগরিক থাকবে না। মানে মূল উদ্দেশ্য কিন্তু যে নাগরিক যে তাকে আমি ভোটার কার্ড দেবো, আর যে নাগরিক নয় তাকে দেবো না। এটা হচ্ছে, যদিও এই কাজ ইলেকশন কমিশন করতে পারে না, কিন্তু তারা এই ধারা বলে 1952 সালে আইন অনুযায়ী বলছে, মেনে নিলাম। যে মুহূর্তে তার মানে এসআইআর হয়ে এই এক্সক্লুশন অফ ফ্রম ভোটার লিস্ট হবে, অর্থাৎ বাদ পড়বে, সেই মুহূর্তে কিন্তু তারা কার্যত বেনাগরিকও হয়ে যাবে। বিষয়টা সেই জায়গাতেই কি দাঁড়াচ্ছে না? মানে আমি ভোটার কার্ডও হারালাম, আমার নাগরিকত্বও রইল না, এইরকম একটা অবস্থায় জেনে পড়ছে। আপনি একটা কথা বললেন যে ইলেকশন কমিশন পারে না, কিন্তু ইলেকশন কমিশন পারে কি না পারে সেটা তো একটা আইডিয়া তো সুপ্রিম কোর্টে কেস হয়েছে বলে তো আমরা পেয়ে গেছি। মানে ব্যাখ্যাটা তো আমাদের সুপ্রিম কোর্টের ব্যাখ্যাটা তো মানতে হবে, আমরা যারা আইন সংবিধান মানি। তা সুপ্রিম কোর্টের এতগুলো জাজমেন্ট আপনি পর্যালোচনা করে দেখবেন যে এসআইআর এ তারা নাগরিকত্বের প্রশ্ন তুলতে পারে না ইলেকশন কমিশন, ব্যাপারটা এইরকম কিন্তু তারা পরিষ্কার করে বলেনি। না বলার কারণ হচ্ছে ওই যে 326 ধারা 324 ধারা, সেখানে তো সংবিধান বলছে যে নাগরিক হলেই ভোটার তালিকায় নাম উঠবে, একথা তো বলছে। ফলে সেই জায়গা থেকে একেবারে ওইভাবে স্পষ্ট করে আপনি বলতে পারবেন না। আসলে সমস্যাটা ওখানে না, সমস্যাটা দেখুক না আমার দেশে সবাই যদি নাগরিক হয়, তো ইলেকশন কমিশন যদি নাগরিকদের নাম তালিকায় ঢোকায় আমাদের আপত্তি কি? আসলে ব্যাপারটা হচ্ছে সবাই গিয়ে নাগরিক ডিক্লেয়ার করতে হবে তো নাগরিকত্ব আইন অনুযায়ী।
একদম। সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে সেইটা তো আমরা সংশোধন করে নিতে পারি। তো বিরোধীরা তো সেই দাবিটা তুলতে পারে, সুপ্রিম কোর্টে গিয়েও তো বুঝেছে যে আমাদের কিছু করার নেই, কারণ আইনটা রয়েছে, সুপ্রিম কোর্ট সেইভাবেই বলছে। ফলে এই জায়গাটায় কেন যেতে চাইছে না, যে মূল সমস্যা নাগরিকত্ব আইন। আমি বারবার সবাইকে বলছি, এবং আমি শুধু আমার ভিডিওতে, আমার ফেসবুকে বলছি তা নয়, আমি তো তাদের সাথে, প্রত্যেকটা বড় বড় নেতার সাথে দেখা করে বলেছি যে এইটাই মূল সমস্যা। তারপরে তারা বোঝেন না, এটা তো নয়। তারা বুঝতে পারছেন যে মূল সমস্যা ওই আইনের মধ্যে নিহিত, অথচ কিন্তু সেই বলছেন আইনটা পরিবর্তন করার দাবি তুলছেন না কেন? এই প্রশ্নটা আজকে উদ্বাস্তুদের করতে হবে, এই প্রশ্নটা দেশের গণতান্ত্রিক মানুষকে করতে হবে। এবং দেখবেন এই কাগজ দেখানোর যে সমস্যা, তাতে তো এখানকার ভূমিপুত্রও কিছু মানুষ আহ, বিপাকে পড়বে। আহ, আলটিমেটলি যদি উঠেও যায়, তাতে কতটা হ্যারাস হতে হবে তাকে। এই যে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, সেটাও তো মূলত এই নাগরিকত্ব আইনের সমস্যা থেকেই আসছে। একদম এই সোনালী তো ক্ষেত্রে এই দেখুন না কি- জায়গাটা সবাই বুঝেও না বোঝার ভান করছে। আমি এই কথাটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে বলতে চাইছি, যে আপনারা একটু ভাবুন, দেখবেন যে আসলে নাগরিকত্ব আইনটাই হচ্ছে এই সমস্যাগুলো তৈরি করে দিয়েছে। সেই জায়গায় একটা সংশোধনী আনলে এই সব সমস্যা মিটে যায়। এনআরসি তো কোনো সমস্যা হবে না, কারণ সবাই যদি নাগরিক হয় এনআরসি তো সবাই নাম উঠবে। তারপর থেকে আপনারা আইন ইন টোটো আপনারা ফলো করুন। অনেকে আজকে এখানকার লোকে বলছেন যে ওপার বাংলা থেকে আসবেন, আর এরা মেনে নেবে, এটাকে অনন্তকাল চলতে থাকবে। এই প্রশ্নটাও যেমন সঠিক, একটা দেশ অনন্তকাল এটা চালাতে পারেন, এটা যেমন সঠিক, সেইভাবে এটাও তো সঠিক যে আমাদের জাতীয় নেতারা ডিক্লেয়ার করেছিলেন দেশভাগের বলিযাতে তাদের সমস্যাটা মেটাবেন। তারা একটা কাট অফ ডেট ঘোষণা করে বলুক না যে এই পর্যন্তই আমরা শেষ করলাম, যার আসবার এসে যাও, বাজারে এসে পড়েছেন তাদেরকে আমরা করে দিলাম। তারপরে আমরা ব্যবস্থা নিয়েছি বাংলাদেশে যাতে মানুষের সাম্প্রদায়িক সমস্যার মধ্যে না পড়তে হয়। কূটনৈতিক তো নানান ব্যবস্থা আছে, সেগুলো তো নেওয়া যায়। তার কোনোটাই কিছু করছে না, বরং এমন কিছু করছে না এখানে যাতে ওখানে হিন্দুদের সমস্যা হয়। মানে বিজেপি সরকার তো তাই করে যাচ্ছে। এমন এমন ব্যবস্থা কেন করছেন যাতে করে হিন্দুদের উপরে মুসলমানরা সমস্যা তৈরি করে, যদিও বাংলাদেশের মুসলমানরা সেটা এখনো করেনি। ফলে এই সব ব্যাপারগুলো আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলছি যে এই আসল জায়গাটাতে একটু মানুষকে হাত দিতে হবে। কিন্তু সুকৃতি বাবু, এত দ্রুত তো এই আইন বদলাবে না। তাহলে সামনে যে দিনটা আসছে, অর্থাৎ নভেম্বর মাস, ইট ইজ ভেরি ক্রুশিয়াল ফর দ্য উদ্বাস্তু এবং মতুয়া নমশূদ্র যাই বলুন না কেন, কিছু আপার কাস্ট নিশ্চয়ই এসছে, তাদের কাছে তো একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের ব্যাপার যে তাদের আদৌ ভোটার কার্ডে নাম থাকবে না নাম কেটে যাবে, কি দাঁড়াবে, কোনটা মামলা হবে। দেখুন, বিহারের ব্যাপারে যোগেন্দ্র যাদব থেকে শুরু করে অনেকেই মামলা করেছিলেন, আরজেডির এমপি মামলা করেছিলেন, কিন্তু এই ক্ষেত্রে মামলা কে করবে, সুপ্রিম কোর্টে নতুন করে হিয়ারিং হবে কিনা কিছুই সুনিশ্চিত না। মাঝখান থেকে তো এদের বলছে নাকি ভোটার কার্ড গুলো করেছে বেআইনি। আর আপনি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন, প্রতিদিন মিডিয়া, বিশেষ করে টিভি চ্যানেলে সারা দিন ধরে ব্রেকিং খবর দেখাচ্ছে, একজন ঠাকুরনগরে ধরা পড়লো যিনি বাংলাদেশ থেকে এতে বসবাস করছেন, অমুক জায়গায় একজন ধরা পড়লো। সংখ্যাটা এতটাই নেগলিজিবল, এদের মধ্যে শতকরা 90% হিন্দু, কিন্তু সে প্রচারটা এমন ভাবে হচ্ছে, ব্রেনের মধ্যে এমন ভাবে হিট করছে যেন এটাই মূল সমস্যা। কিন্তু আসলে সমস্যাটা অন্য জায়গায়। এই মানুষগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার সমস্যা, এই মানুষগুলো দেশের মধ্যে থাকেন, তাদের সেকেন্ড ক্লাস অফ সিটিজেন করার সমস্যা, সেটা কিন্তু কোথাও আলোচনা হচ্ছে না। এটার পিছনে কি কোনো সুনির্দিষ্ট কারণ আছে বলে আপনার মনে হয়? দেখুন, আপনি এই যে বললেন উচ্চ বর্ণের লোকও কিছু আছে, নিশ্চিতভাবে উচ্চ বর্ণের লোকও কিছু আছেন, কিন্তু আপনি বোধহয় এটা স্বীকার করবেন যে আসলে সামগ্রিকভাবে উচ্চ বর্ণের লোকজন একটু আগে এসেছেন এবং নিম্নবর্ণের লোকজন বেশিরভাগটা দেরিতে এসেছেন। এটা তো একটা স্বাভাবিক ঘটনা। একদম। এবং এই যে 2002 সাল, ধরুন আমি বলছি 2002 সাল ভিত্তিবর্ষ, এই 2002 সালের ভিত্তিবর্ষ করলে আমার ধারণা প্রায় কোনো, মানে ওই যে ভোটার তালিকা, প্রায় কোনো উচ্চ বর্ণের লোকের নাম বাদ যাবে না। কিন্তু 2002 সালের ভিত্তিবর্ষটা কি, কি তার আইনি ভিত্তি কি 2002 সালের ব্যাপারটা? ভোটার তালিকায় নাম থাকলে যদি সে নাগরিক না হয়, সেটা 2002 এর ক্ষেত্রে হতে পারে, 2010-এর ক্ষেত্রে হতে পারে, একদম কারণ একদম। ভোটার তালিকাতে তো আমরা নাগরিকত্বের ভিত্তি ধরছি না। তাহলে 2002 ধরছি কেন? সেটাও তো আপনার আমাদের যে নাগরিকত্ব আইন তাতে সাপোর্ট করে না, করে না তো। একদম। তাহলে কি আমরা কি ধরে নিতে পারি 2002 সালটাকে আগামী দিনে নাগরিকত্ব ভিত্তিবর্ষ ধরবে?
আপনি দেখবেন এনআরসি হলো 2002, তখন ধরবে না যদি এর মধ্যে আলাদা নোটিফিকেশন না হয়, আলাদা আইন তৈরি যদি না হয়। ফলে 2002 এর ব্যাপারটা ওটা ফেক ব্যাপার। এবং এইটাতে দেখবেন, আমি আপনাকে বলছি, এটা খারাপ ভাবে নেবেন না, আমি বর্ণ বৈষম্যবাদে বিশ্বাস করি না, কিন্তু দেখবেন 2002 মানে আপার কাস্টের যা 2-4 জন এদিক ওদিক বাদ পড়েছিল তারা সবাই উতরে যাবে, আর একেবারে ছাকনি হয়ে যাবে যে এইটাতে বাদের খাতায় পড়বে ওই মূলত মতুয়া, শিডিউল কাস্ট, কিছু উদ্বাস্তু মানুষ বাদ পড়বে, একেবারে ছাকনি হয়ে যাবে। এবং এই একটা অংশের মানুষ যখন বাদ পড়ে যাবে, দেখবেন আগামী দিনে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো মিডিয়া এইটাকে নিয়ে আর প্রচারে যাবে না। এইটা একেবারে তারা তাদের সমস্যাটা ওরকমই হয়ে যাবে, ওইটাই স্বাভাবিক হয়ে যাবে এরপরে। এই তো অমিত শাহ বিহারে পর্যন্ত টিভি একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন আসামে অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো ঢুকছে। এর আগে উনি আর একটা সংবাদ মাধ্যমের কনসেপ্টে গিয়ে বলেছিলেন এত কাঁটাঘাত দেওয়া যায়নি, হুড়ুর করে বাংলাদেশ থেকে লোক উঠছে। এটা এমন করে বলতে শুরু করেছেন অমিত শাহ যে সেই ন্যারেটিভটাই যেন সেট হচ্ছে। আজকে প্রমুখ মানে মেন স্ট্রিম মিডিয়ার সমস্ত কাগজ অমিত শাহর বক্তব্য রোজ ফলাও করে বেরোচ্ছে যে অমিত শাহ এমন একটা ভাব দেখাচ্ছেন। কিন্তু এই মতুয়া, এই নমশূদ্র, এই দলিতদের একটা বড় সেকশনের ভোট একদম বনগা থেকে শুরু করে আপ টু উত্তরবঙ্গ পর্যন্ত তো বিজেপি পাচ্ছিল। তাহলে বিজেপির তো অ্যাকচুয়ালি ইলেকটোরাল প্রসপেক্ট যেটা আগামী দিনকে, সেটাও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। এটা বুঝেও কেন তাহলে বিজেপি এই ব্যাপারে ভীষণভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে চলছে? আমি প্রথম থেকে বলছি, এই মুসলমান প্রশ্ন যেটা বিজেপি তোলে না, এটা হলো বাহানা, আর আসলে টার্গেট হচ্ছে ওই হিন্দু উদ্বাস্তুদের বিষয়টা। আপনি বলছেন যে হিন্দু উদ্বাস্তুদের নাম বাদ গেলে বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি হয়তো এখানে কয়েকটা জেলায় কিছু হবে, কিন্তু আপনি যদি ভাগীরথীর পশ্চিম পাড়ে যান, সেখানে দেখবেন এবার ওরা প্রচার আনবে যে আমরা বাঙালিগুলোকে ভালো টাইট দিচ্ছি, তোমাদের চাকরি বাকরি খেয়ে নিচ্ছিল, ফলে এটাতে এই যে লসটা এরা পুষিয়ে নেবে। তাছাড়া অল ইন্ডিয়া ব্যাপারটা আছে, এখানে ওই হিন্দু মুসলিমটাই ওরা সামনে আনতে চাইছে ওই পোলারাইজেশনের জন্য, যেটা পশ্চিমবঙ্গেও মানে তারা লাভবান হবে। ওই যেটুকু লস হবে পোলারাইজেশনের জায়গা থেকে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, সারা ভারতে তারা লাভ করবে। ফলে পশ্চিমবঙ্গের গেম তো হারা গেম, ফলে এইটা নিয়ে ওদের অত মাথা ব্যথা আছে বলে আমার মনে হচ্ছে না। ওটা 10 ভোটে হারতেও সেখানে 15 ভোটে হারবে। ফলে এইটা আপনি যে প্রশ্নটা বলছেন, এইটা ওরা ভালো করে বুঝে গেছে আসলে পোলারাইজেশন, এবং এইটা দিয়ে আগামী দিনে ওরা এইটা যদি ওরা এবারে একেবারে মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা না হয়, আগামী দিনে ওরা দেখবেন এই ঘটি বাঙাল খেলাগুলো ওরা খেলার চেষ্টা করবে। তার মানে বিভাজনের রাজনীতিটা মানে হিন্দু মুসলিমের পর এবার ঘটি বাঙাল বিভাজনের রাজনীতি আছে বলুন তো। ওরা সব জায়গাতেই করছে, কোনো জায়গায় ভাষার প্রশ্নে বিভাজন, কোন সময় বর্ণের প্রশ্নে বিভাজন। উত্তরপ্রদেশে বর্ণ নিয়ে বলবে, বা যেখানে বর্ণের কথা বললে আপার কাস্টের ভোট বেশি আসবে সেখানে তাই বলবে। ওরা তো সেটাই করছে। আবার হিন্দু মুসলমান ব্যাপারটা তো আছেই। ফলে বিভাজন ছাড়া বিজেপির অন্য কি আছে? মানে আপনি তো একটা সাংবাদিক মানুষ, আপনি ওদের এই যে 11 বছর 12 বছরের শাসনকালটা আপনি দেখুন, বিভাজন ছাড়া অন্য কোনো এজেন্ডা নেই। আমার শেষ প্রশ্ন, আপনাদের একটা তো মোটামুটি অনুমান করছেন, এই বিহারে আমরা দেখলাম একবার 65 লাখ লোকের নাম খসড়া ভোটার তালিকা বাদ গেল, তারপরে প্রচুর কেস মামলা হলো, তারপর ওরা ফাইনালি ইনক্লুড করলো 19 লক্ষের নাম। কিন্তু আবার হঠাৎ করে 1 মাস আগে 3,66,000 লোককে বললো প্রমাণপত্র দাও যে তোমরা দেশের নাগরিক, এবং তাদের নাম এই ভোটার এই থাকাকালীন আর উঠবে না, এটা সুনিশ্চিত। সেই ভোটগুলো বিরোধীদের মোটামুটি ছিল বিহারে, ফলে বিজেপির জয়ের রাস্তা কিছুটা সুগম হয়েছে। আপনার মনে হয় পশ্চিমবঙ্গে কত লোকের নাম এই মানে মারা যারা গেছে নিশ্চয়ই বাদ যাক, কিন্তু তার বাইরে আপনাদের তো, আপনি তো সারা রাজ্য জুড়ে দেখছেন, অনুমান কত লোকের নাম এই এসআইআর করে, যে যারা একেবারে গরিব মানুষ, দলিত মানুষ, নমশূদ্র, গরিব দলিত, যাদের কাগজ দিন আনা দিন খাওয়াটাই যাদের চিন্তা, কাগজ জোগাড় 2 দিন করতে গেলে তার 2 দিন রোজগার বন্ধ হয়ে যায়, এরকম কত মানুষের নাম অ্যাকচুয়ালি বাদ পড়তে পারে, কোনো অনুমান আন্দাজ? দেখুন, এই মুসলমানদের নাম বেশি বাদ যাবে না, এটা আপনি আমার কাছ থেকে একটা কনফার্ম নিতে পারেন। বেশি মুসলমানের নাম বাদ যাবে না। আর এই যে
বাদ যাবে যেটা বলছেন মৃত ভোটার এটা ওটা, সেটা তো আপনি জানেন যে সব পার্টি চেষ্টা করছে স্বাভাবিক যে জায়গায় তারা ফলস ভোট দিতে পারবে সেখানে কিছু মৃত ভোটারের নাম থাকুক, স্থানান্তরিত ভোটারের নাম থাকুক, যেখানে যার জোর আছে, মানে স্থানীয় বেসিসে যার জোর আছে সেই তো ওইগুলো কাজে লাগাতে পারে, সে ওইগুলো কাজে লাগাতে পারে। সে ফলস ভোট দিতে গেলে সেই এলাকায় শক্তি লাগবে, ফলে সেই এলাকায় ওরা চেষ্টা করবে মুসলমান এলাকার ভোট যাতে কিছু মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার টিকে থাকে, সেটা তৃণমূল চেষ্টা করবে, করে তারা ওই ভোটগুলো ফলস ভোট দেওয়ার চেষ্টা করবে, বিজেপিও চেষ্টা করবে। এই লড়াইটা হলো সেই লড়াই। আর মধ্যেখানে উদ্বাস্তুদের ব্যাপারটা যেটা বলছে সেটা ওই উদ্বাস্তুদের বোকা বানানোর জন্য বাদ যাবে। উদ্বাস্তুদের ভোট 50 থেকে 60-70 লক্ষ লোক বাদ যাবে। আর এই মৃত আর অন্যান্য ভোটার কি আছে সে তো আমরা অতটা বলতে পারবো না, সেটা বরং আপনারা ভালো বলতে পারবেন। সেটা যদি 38 লক্ষ হয় তাহলে 1 কোটির কাছাকাছি লোক বাদ চলে যাবে। তাহলে এই যে বিজেপি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, যিনি একেবারে মেদিনীপুরের লোক, ওপার তো বটেই, উড়িষ্যা সংলগ্ন বলা চলে, তো তাই যে বারবার বলছে 1 কোটি লোকের নাম বাদ চলে যাবে, 1 কোটি লোকের নাম, আপনার হিসেব মতোই তো মনে হচ্ছে প্রায় 1 কোটির কাছাকাছি সত্যি সত্যি বাদ পড়ে যাওয়ার চান্স। হ্যাঁ, তাই 20-30 লাখ যদি এরকম মৃত ভোটার, মৃত ভোটার বাদ যায়, আর এই 60-70 1 কোটি হয়ে গেল। কিন্তু একটা কথা মাথায় রাখুন, শোনেন, মুসলমান ভোটারের নাম বাদ যাবে না, এইটা আপনি শুনেন, উল্লেখ করার মতো সংখ্যা বাদ যাবে না। তার মানে একটা বড় সেকশন উদ্বাস্তু, নমশূদ্র, বাংলাদেশ থেকে আসা, পিছিয়ে পড়া গরিব মানুষ, দলিত মানুষের নাম বাদ চলে যাবে, এবং সেটা বিজেপি জেনেই এই সংখ্যাটা 1 কোটির কাছাকাছি বলছে, একদম বারবার বলছে। একদম। এবং তাদের ইন্টারেস্ট আমি বললাম অন্যান্য জায়গা থেকে তারা এটা পুষিয়ে নেবে। আর আসলে তো আপনি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা, বিজেপির টার্গেট দলিত এবং মুসলমান, কিন্তু যদি বলেন 1 নাম্বার টার্গেট কোনটা, তাহলে বিজেপির টার্গেট মানে ব্রাহ্মণ্যবাদীদের 1 নাম্বার টার্গেট হচ্ছে দলিতরা, আম্বেদকরবাদীরা, এইটা হচ্ছে 1 নাম্বার টার্গেট। 2 নম্বর টার্গেট আসবে তাদের মুসলমান। যে কারণে তালিবানদের এত জামাই আদর করে করা হলো, সত্যি যদি এই তালিবানরাই ছিল, আমি ওইটা শুধু না, আপনি যদি ওই বিজেপির বড় বড় নেতাদের আত্মীয়তার খবর যদি নেন, দেখবেন যে তাদের আত্মীয়তা মুসলমানদের সাথে আছে। কিন্তু আপনি একটা দলিতের সাথে সম্পর্ক আছে দেখেন না, একটা দলিতের ঘরে মেয়ে তারা নিয়েছে বা মেয়ে দিয়েছে, আপনি একটা নাম আপনি সামনে আনুন না। মুসলমানদের তারা বিরোধিতা করে, সেটা 2 নম্বরে। 1 নম্বর বিরোধী হচ্ছে দলিত। এবং এই আপনি যেটা বলছেন যে ওই কটা ভোটের জন্য যদি দলিতদের টাইট দেওয়া যায়, কারণ তারা আগামী দিনে একটা শক্তিও বটে। কারণ নমশূদ্রদের ইতিহাস যদি জানেন, সে বাংলা বাঘের আগে থেকে এই নমশূদ্রদের যেটুকু যা বেগ দেওয়ার আপার কাস্ট রাজনীতিতে, মানে ভদ্রলোকদের রাজনীতিতে যেটুকু বেগ দিয়েছে, সেটা কিন্তু এই নমশূদ্ররাই দিয়েছে। যোগেন মন্ডলের নেতৃত্বে এটা হয়েছে, যে কারণে যোগেন মন্ডল এবং নমশূদ্ররা তাদের একটা প্রধান টার্গেট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাতে কিছু ভোট টোট কম হতে পারে, ওই 15 ভোটে হারতাম, সেখানে 25 ভোটে হারবো, এই তো ব্যবধান। যাক, অনেক সুন্দর আলোচনা হলো, আপনি অত্যন্ত প্রাসঙ্গিক কথাবার্তা বললেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী দিনকে তাকিয়ে থাকবো যে SIR এর গতি প্রকৃতির দিকে। আশা করি সুকৃতিবাবু আবার আমাদের চ্যানেলে আসবেন। সকলকে ধন্যবাদ, দর্শকরাও ভালো থাকবেন। সুকৃতিবাবু আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ব্যাপারে কাজ করুন। আর আশা করব যে যত গরিব মানুষ, নমশূদ্র মানুষ, তারা যেন ভোটার তালিকায় থাকে, সেই ব্যাপারে আমরাও কিছুটা আশাবাদী। ধন্যবাদ।